তিলোত্তমা, হ্যাঁ তিলোত্তমাকে নিয়ে ভিডিও করব না, তিলোত্তমাকে ভুলে যাব, মানে ভিডিও করতে ভুলে যাব, মানে ভিডিও করব না, কারণ কোনো দিকে 14 দিন হয়ে গেল কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু তিলোত্তমার মা বাবার ভিডিওগুলি চাইলেও দূরে যেতে পারছি না। দুটো কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, দুটো কল রেকর্ডিংয়ের মধ্যে অনেক কিছু বলা হচ্ছে। আমি আজকে রাত্রে আর দেবো না কল রেকর্ডিং, আমার কাছে দুটো কল রেকর্ডিং এসেছে, যদি পারি কালকে সকালে দেখবো, চিন্তা ভাবনা করে যদি পারি দেব। ওই কল রেকর্ডিংগুলির মধ্যে অনেক কথা আছে। তারপর যে জিনিসটা মূল, তিলোত্তমা ডায়েরিতে কি লেখা ছিল, ডায়েরিটা আমরা জানি পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ পরে সিবিআইয়ের কাছে দিয়েছে। ডায়েরিতে মূল উদ্দেশ্য কী ছিল, ডায়েরিটা ছোটোর থেকেই ডায়েরি লেখে, ডায়েরিতে ওর রোজকার ডেইলি রুটিন এবং মানে নেক্সট দিন ও কী করবে, ওর গোল সেটা। লাস্ট দিন ওর গোল ছিল একটাই, কি ছিল, গোল্ড মেডেল চাই এমডিতে। ওর পিজিটি এক্সাম আর কয়েক মাস 6 মাসই ছিল, ওর গোল্ড মেডেল চাই এবং ওর ডিএম ডিগ্রিটা নেওয়ার ইচ্ছা ছিল। এটাই ছিল ওর ডায়েরির লাস্ট লাইন, এমডিতে গোল্ড মেডেল চাই। এটা ওর মাও জানতো, মার সাথে ছিল সম্পূর্ণ বন্ধুত্ব, মার কাছে সব কথা বলতো। ডিউটি করে আসার পরে বলতো মাকে যে মা আমি তো সারাক্ষণ বাড়িতে ছিলাম না, এখন চলো আমার সাথে গল্প করো। তো সেই বন্ধুত্ব মার কাছেও কিন্তু ঠিক কি হয়তো আরজি করার ভেতরে কিন্তু বলেনি, কিছু না কিছু এখনো মা বাবা বলছে, সন্দেহ করছে যে দেখে ফেলেছিল, জেনে ফেলেছিল, সেটার থেকে ওকে সরিয়ে আনা হয়েছে। কি সেটা দেখেছিল, কি এটা জানেছিল, এটা কিন্তু মা বাবাও জানে না। ওর বাবাকে একটা কথাই বলতো যে আমি আরজি করে আছি, কাউকে বলো না, কারণ আমি আরজি করে কাউকে মানে পেশেন্টকে ভর্তি করাতে পারবো না। গভর্নমেন্ট হসপিটাল, ওইখানে ভর্তি হতে গেলেও লাইন লাগে, মানে ওই লাইন দালাল লাইন, যে ভর্তি করতে গেলে একে ধরতে লাগবে, একে ধরতে গেলে একে টাকা দিতে লাগবে, ওই টাকার বিনিময়ে হয়তো ভর্তি করা হতো। তাই মেয়েটা বলেছিল কারোর কাছে বলো না আমি আরজি করে আছি, তাহলে আমি কাউকে অ্যাডমিশন করাতে পারবো না, আর যদি কাউকে আমি অ্যাডমিশন করিয়ে দিই তাহলে আমাকে প্রিন্সিপাল ফেল করে দিতে পারে। মানে প্রিন্সিপাল এক বিশাল বড় মাপের এবং মনের মানুষ ছিল। ওনাকে নিয়ে কিছু বলাটা আমার কোনো মাত্র উদ্দেশ্য না, কারণ ওনার সম্বন্ধে অনেক কিছু শোনা যাচ্ছে। উনি মানে যে বেওয়ারিশ লাশগুলি বিক্রি করতেন, হ্যান করতেন, প্রচুর সুকর্ম উনি করে রেখেছেন। কিন্তু সুকর্ম উনি কতগুলি করেছেন, এতদিন সব চোখ বন্ধ করেছিল, কেউ কোনো কিছু প্রোটেস্ট করেনি, কিছু বলার সাহস পায়নি। কিন্তু আমাদের মূল লক্ষ্য তিলোত্তমার বিচার। তিলোত্তমার বিচারের সাথে প্রিন্সিপাল নিজে এসে কিন্তু ওই কাজটা করে নাই, বা প্রিন্সিপাল নিজে এসে ওকে শেষ করে দেয় নাই, সে কাউকে দিয়ে করেছে। আমাদের সেই লোকগুলি লাগে যে কিনা তিলোত্তমাকে উপরে পাঠিয়েছে। প্রিন্সিপালের পাপ কাজ, প্রিন্সিপালের চক্র, প্রিন্সিপালের গ্রুপ, এটা তো আমরা জানি, প্রিন্সিপালের প্রচুর গ্রুপ, প্রচুর কিছু, সেটা আলাদা কথা। প্রিন্সিপালের পাপ কাজ সেটা আমরা জানি, কিন্তু সেটা না, উনি নিজে সেটা করে নাই। শুধু তাই না, সেদিন এত তাড়াহুড়া কেন ছিল? মেয়ের বাবাদের 11টার মধ্যে খবর দেওয়া হয়েছিল, ওরা 12টার মধ্যে পৌঁছে গেছিল, ওদের প্রায় 4টা নাগাদ মেয়েকে দেখানো হলো। তাহলে এতক্ষণ আগে খবর দেওয়ার পর, ওরা রিকোয়েস্ট করার পরও বাবা মাকে দেখায়নি। কেন দেখায়নি? কেন বাবা মাকে দেখায়নি? কি এমন ছিল যে দেখায়নি? মা বাবাকে দেখাতো 4 ঘন্টা, জাস্ট দেখতে মা বাবা যেতে পারতো, ওরা দেখতে দেয়নি। তারপর আসার পরও মা বাবা রাস্তায় মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে ফোন করে দেওয়া হয়েছে ডোমকে রেডি থাকার জন্য, যে কোনো সময় নিয়ে আসতে পারে, তিলোত্তমাকে নিয়ে আসতে পারে। এবং সেখানে আরও দুজন, তিলোত্তমার আগে আরও 2জন ক্যান্ডিডেট ছিল, এদেরকে থামিয়ে স্টপ করে দিয়ে তিলোত্তমাকে তাড়াতাড়ি করে তিলোত্তমার শেষ কাজ শেষ করলো। কেন? কারণ একটাই, যদি তিলোত্তমারকে রেখে দেওয়া হয়, সেখানে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো ডাক্তার চলে আসেন এবং তখন বলে যে না, আবার পোস্টমর্টম রিপোর্ট করার জন্য, সেটাই হচ্ছে মূল কথা। পোস্টমর্টম ওই হসপিটালে হয়েছে যেই হসপিটালেই কিনা তার জীবন নিভে গেছে। পোস্টমর্টম রিপোর্টে অনেক কিছু গোপন করা আছে, কিছু আঘাতের কথা লেখা আছে, এবং কতটুকুন হেনস্থা করা হয়েছে সেটা বলেনি, বলেছে প্রাইভেট পার্টে হেনস্থা করা হয়েছে। হেনস্থা করার, ওরকে অনেকভাবে নিপীড়ন করা, সেটা কিন্তু এতটা খোলা লেখা হয়নি। এখানেও এই পোস্টমর্টম রিপোর্টটাতেও অনেক কিছু গোজামিল দেওয়া আছে, কিন্তু সেই পোস্টমর্টম রিপোর্টটাকেও যে কেউ ভুল বা মিথ্যা প্রমাণ কেউ করতে পারবে না, কারণ পোস্টমর্টম আবার সেকেন্ড পোস্টমর্টম তো হয় নাই। তাহলে এই পোস্টমর্টম রিপোর্টটাকেই
ফুল অ্যান্ড ফাইনাল বলে মেনে নিতে হবে। এর ওপরে কোনো কথা বলার কোনো ইসে নেই, কারণ কোনো রিপোর্ট তার করা হয় নাই। একটা পোস্টমর্টম রিপোর্টকে তুমি তখনই ইসে করতে পারো যখন তোমার কাছে যে অপশন থাকবে যে আমি একে আবার আরেকবার অন্য কোনো হসপিটাল থেকে পোস্টমর্টম করাবো, দেখবো কত আঘাত, কি 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 ফ্যাক্টর পাওয়া গেছে। যখন সেই জিনিসটা রাখা হয়নি, এবং তার জন্যই কি তাড়াতাড়ি করে তার শেষ কাজ শেষ করে দিল, যে খুব ওদের তাড়াহুড়া ছিল যে ওদের শেষ কাজ তাতে শেষ করতে লাগবে, সো দ্যাট কোনো প্রমাণ আর থাকবে না। যে কথাটা তিলোত্তমার মা বাবা বলেছে, আমরা কোনো রাজনৈতিক দলের সাপোর্টে না বা কোনো কিছু না, আমরা শুধুমাত্র মেয়ের তদন্ত চাই। মেয়ে খেতে ভালোবাসতো, মার হাতে নিরামিষ রান্না, চিকেন, মাটন আর ডিম প্রচণ্ড ভালোবাসতো। মেয়ের প্রতিটি ভালোবাসাকে নিয়েই এখন মা বাবা আঁকড়ে বেঁচে থাকবে। মেয়েটার মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেছিলাম সবাই জানি, এবং বাবা মাকে কথা দিয়েছিল যে বাবা কোথা তো টাকা পাবে, আমি বাবাকে 5 লাখ টাকা দেবো, কারণ পিজিটি আমরা জানি ওরা স্টাইপেন্ড পায় একটা, তো বাবাকে আমি টাকা দেব, এটাও বলেছিল। তারপর শখ করে একটা গাড়ি কিনেছিল, এবং সেই গাড়ি ডেইলি নাইট ডিউটি করার সময় ওকে নামিয়ে দিয়ে আসতো। গাড়িটা ছিল ওর একটা শখের জিনিসের মধ্যে, আর ভালোবাসতো পড়াশোনা। মানে 36 ঘন্টা ডিউটি করে আসার পরও ও পড়তে বসতে ভালোবাসতো, পড়া করতে ভালোবাসতো। সেই কথাটা যে রটানো হয়েছে, সেদিন ওরা একসাথে ডিনার করেছে এবং ও খেলা দেখছিল। এটা নিয়ে ওর মা বলেছে যে খেলা, ও কিন্তু খেলাটা কখনো দেখতো না, খেলা বা অন্য কোনো টিভি কোনো কিছু নেশা ছিল না, ওর পড়ার ডিউটি, সেটাই ছিল ওর মূল কথা। হয়তো বা খেলা ও দেখছিল না, ওর সাথে যে ডিপার্টমেন্টের অন্যরা ছিল ওরা দেখছিল, 1 নাম্বার। দ্বিতীয় কথা, ওর মা প্রথম দিন থেকে বলছে চেস ডিপার্টমেন্টের প্রত্যেককে আমি সন্দেহ করি। সেখানে চেস ডিপার্টমেন্টের একটা ট্রেনির কথা উঠছে, সেই ট্রেনির একটা বয়ফ্রেন্ড আছে যে কিনা অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের পিজিটি ট্রেনি। কই, তাদেরকে তো ডাকা হয়নি, তারা সেদিন থেকেই ছুটিতে চলে গেছে। তাদেরকে ডাকা হয়নি, তাদেরকে কোনো রকম ইন্টারোগেশন করা হয়নি। কেন করা হয়নি? কি লুকানো যাচ্ছে? চেস ডিপার্টমেন্টে যতজন সবাইকে ডাকা উচিত, প্রত্যেককে ডেকে প্রত্যেকের ভিউ পয়েন্ট নেওয়া উচিত। নর্মাল ইন্টারোগেশন কিছুই বেরোবে না, পলিগ্রাফি টেস্ট করলে হয়তো অনেক সত্য বেরিয়ে যাবে। কারণ যে কটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সবগুলিতেই কিন্তু ওই ইন্টার্নদের শোনা যাচ্ছে, যে ডাক্তাররা কথা বলছে, এক ইন্টার্ন আরেক ইন্টার্নের কথা বলছে, এক ইন্টার্ন বলছে আমার এক ব্যাচমেটই জড়িত আছে। তো এই কথাগুলো ইন্টার্নদের মাঝেই, তাহলে সেখানে দাঁড়িয়ে চেস ডিপার্টমেন্টের কেউ না কেউর কাছে তো সত্য কথাটা থাকবে না। এই কথাগুলো তো প্রিন্সিপাল কাছে অতটা থাকবে না, কারণ প্রিন্সিপাল নিজে এসে নিজের হাতে কিছু করেনি। কাজটা কে সম্পূর্ণ করেছে? কে তার এই কলার বোনটা ভেঙেছে? কে তার মাথাকে আঘাত দিয়েছে? কে তার গায়ে এত আঘাত করছে? সেই আঘাতটা কে করেছে? না, মদ্যপ সঞ্জয় টলতে এত কিছু করতে পারে না, গুছিয়ে কাজ করা। জুতোগুলো জায়গাতে আছে, জুতোগুলি স্প্লিট আপ হয়ে নাই। এত সুন্দর গুছিয়ে কাজ করাটা মদ্যপ সঞ্জয় করতে পারবে না। তার আসল পেছনে কে, সেটার উত্তরটা কে দেবে? সত্যি কি আমরা বিচার পাবো? কি মনে হচ্ছে? সামনে দুর্গাপুজো, সামনে আমরা দেবীর আগমনের আগেই আরেকজনের ঘরের দেবীর অকাল বোধন হয়ে গেল, শেষ করে দিল। তাহলে সেটাকে কি বলবে? এক দেবীর আগমনের আগে কারোর ঘরের দেবীর বিসর্জন হয়ে গেল। একজনের আগমনীর গান বাজবে, আরেক দিকে আরেক মা তার মেয়ের বিসর্জনের জন্য কান্নাকাটি করবে। বিচারটা কি তখন ডুবে যাবে সেই ঢাকের তালে তালে? নাকি তখনও বিচারের এই বাদ্যযন্ত্র যেভাবে এখন চারিদিকে হই হুল্লোড় হচ্ছে সেটা চলতে থাকবে? নাকি সে ঢাকা পড়ে যাবে ঢাকের আওয়াজে, মাইকের আওয়াজে, যে একজনের ঘরের দেবী অকাল বিসর্জন যে ঘরে হয়েছে, অকাল বিসর্জন? ডায়েরির মধ্যে কিছু লেখা নেই। তার যে বয়ফ্রেন্ড ছিল তার কাছে মনের কথা কিছুই বলেনি, কিছুই না, কারোর কাছে কিছু না বলুক। সেই রাতের বেলা যে 4 জন ডিউটিতে ছিল, যারা নার্স ছিল, পুরো ওই ডিপার্টমেন্ট যারা ছিল, তারা কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু কেউ দেখেনি। তারপর এই যে কথা উঠছে 150 গ্রাম ফ্লুইড কোনো একজন পুরুষের হতে পারে না, তার মানে একের অধিক পুরুষ সবাই বলছে। তাহলে সেই একের অধিক যে পুরুষটা, সে অধিক পুরুষটা কোথায়? যে কথা আজকে ওদের বাবা মা বলেছে যে সিবিআই যে কি করছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। কারণ প্রথম দিনই পুলিশ খুব তৎপর হয়ে ওই সঞ্জয়কে ধরে নিয়ে যে একজনকে ধরতে পেরেছি বলে একটা কাজ করেছে, সেখানে সিবিআই কি করছে
সে সিবিআই রিপোর্ট আর ইন্টারোগেশন এগুলি করতে করতে কি একটা মাস কাটিয়ে দেবে? যেভাবে সুন্দরভাবে টাইম পাস হয়ে গেল। রাজ্যপাল এসেছেন, রাজ্যপালের সঙ্গে মন্ত্রী মা বাবা কথা বলেছেন। কথা তো একটাই, যে আমি আমার মেয়ের সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। তদন্ত করার জন্য, বিচার দেওয়ার জন্য দরকার হচ্ছে প্রপার এভিডেন্স, প্রপার উইটনেস। যখন কোনো এভিডেন্সই থাকবে না, যখন কোনো উইটনেসই থাকবে না, কি করে এই আমাদের তিলোত্তমা বিচার পাবে? কি করে অভয়া বিচার পাবে? যেটা মা বাবা বলেছে, আমাদের মনে হয় আমাদের সাথেই আছে, আমাদের সাথেও মিশে আছে, কারণ ওর মা বাবাকে প্রচণ্ড ভালোবাসত। হ্যাঁ, ও আপনার সাথেই আছে, সাথে মিশে আছে, তাই আপনারাও একদম ভেঙে পড়বেন না। আমিও ভাবি যে মা কি করে সহ্য করছে, কিভাবে ইন্টারভিউগুলো দিচ্ছে, একটা মা কি করে পারছে দিতে, কিভাবে বুক পট। সেদিন রাত্রেবেলা 11:15 বোধহয় লাস্ট কথা হয়েছে, খাবারটা আসার আগে খাবার চলে এসেছে, মা বাবাকে খাওয়ার কথা বলেছে, এবং বাবা যেন রেগুলার ওষুধ নেয়, বাবা যেন মেডিসিন কখনো স্কিপ না করে। নেক্সট দিন সকাল 8:30টার সময় ওর মা, সকালবেলা 8:30টার সময় ফোন করে। সেদিন যেহেতু সকালবেলা ফোন আসে নাই, ওর মা ওকে 2বার কল করেছিল। সেই কল তো আর পাবে না, সেই কল আর রিসিভ হয়নি। সেটাখানে 9টার সময় কিন্তু ওর প্রেমিকও ফোন করেছিল, কিন্তু সেও ফোন করে পায় নাই। তো এইভাবে এই যে মাদের একটা আর্তনাদ, বাবা আছে কথা বলতে বলতে পুরো ভেঙে পড়ছিল। হ্যাঁ, তারপরও ওরা কিন্তু একটা ফাইট দেওয়ার চেষ্টা করছে। ওরা ফাইট দেওয়ার চেষ্টা এর জন্য করতে পারছে, ওরা টাকাটা নেয়নি, ওরা একটা পরিবারের অন্য কারোর চাকরি চায়নি, ওরা কিছুই নেয়নি। বাকিরা কি করে, টাকা নিয়ে নেয় যেটা দেওয়া হয়, তারপর বাড়ির পরিবারে কাউকে চাকরি দিলে চাকরিটা নিয়ে নেওয়া হয়। তখন ওদের মধ্যে আর সেই স্পিরিটটা থাকে না যে ফাইট করার মতো। কিন্তু এইখানে পরিবারটা কোনো 50 পয়সাও নেয়নি, ওদের মধ্যে স্পিরিটটা থাকতে লাগবে। কিন্তু স্পিরিটটা কি করে থাকবে? চারপাশে যদি লোক থাকে ওদের পাশে। কালকে দেখলাম আমাদের মহান সৌরভ গাঙ্গুলিকে ওই ক্যান্ডেল বার্ন করতে, প্রথম দিন তো বলে দিয়েছিল এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। তারপর যখন সামাজিক মাধ্যমে একদম হই হই রই রই হলো, তখন উনি আসলেন, বলে জানি না কি করে কথাটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, হ্যান ত্যান, ভীষণ খারাপ, হ্যান ত্যান, খুব জ্ঞান দিল। তারপর কালকে উনি ওনার সংস্থা এবং ওনার মেয়ে এবং নিজে এবং ওনার স্ত্রী সবাই মিলে ওই ক্যান্ডেল লাইট, হ্যাঁ ক্যান্ডেল মার্চ সেটাকে ওটা করলেন এবং ক্যান্ডেল লাইট বার্ন করলেন। কারণ ওনাকে ওনার ইমেজটা স্বচ্ছ রাখতে লাগবে, দাদাগিরি চলতে লাগবে। দাদাগিরি না চললে তো ওনার ইমেজটা অনেক আগে ডাউনে যেত। ঠিক যেমনি দিদি নাম্বার 1ও এখন বেশ ক্লারিফিকেশন দিচ্ছে হতে যাচ্ছে, কারণ ওনারও দিদি নাম্বার 1-এর টিআরপির দরকার আছে। তাই টিআরপি দরকার থাকার জন্য দাদাগিরি এবং দিদি নাম্বার 1 দুজনেরই দরকার আছে টিআরপি। তাই ওরা এই ব্যাপারটা নিয়ে সোচ্চার ওদেরকে হতেই লাগবে, কারণ ইমেজ ক্লিয়ার না থাকলে কিন্তু চ্যানেলের অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, যে উনি যেটা বলেছিল ওটা উনিটা করেছিল, তাই ওদের নিজেদের ইমেজটা ক্লিয়ার রাখছে, কাউকে ভালোবেসে নয়, নিজেদের স্বার্থের জন্য নিজেদের ইমেজটা ক্লিয়ার রাখার খুব খুব প্রয়োজন। তবে একটাই কথা বলবো, ওদের বাবার উচিত, মেট্রোতে বাবার উচিত ডাইরেক্ট গিয়ে সিবিআই অফিসে অ্যাটলিস্ট বলার যে চেস ডিপার্টমেন্টের প্রত্যেকের যেন পলিগ্রাফি টেস্ট করে। ওদের কাছে ওরা আসে না। এমনকি ওই ঘটনার দিন থেকে আজকের দিন পর্যন্ত একজনও সমবেদনা জ্ঞাপন করেনি। হসপিটাল থেকে ওই দিন ওর মা বাবা বসেছিল, না প্রিন্সিপাল না কেউ ওদেরকে কন্ডোলেন্স জানায়নি, কেউ ওদেরকে একবার খোঁজ খবরও করেনি। এমনকি ওদের হসপিটালের কোনো জুনিয়র ডাক্তাররাও ওদের পাশে আসেনি, ওদের সাথে কথা বলেনি। বাইরে ওরা সব কিছু করছে, কিন্তু একবার যে ওরা কেমন আছেন, কি করছেন বা সমবেদনা জ্ঞাপন করতে হয় না, সেটাও কিন্তু কেউ এখন পর্যন্ত করেনি আজ পর্যন্ত। নর্মালি এইসব ব্যাপারে সঙ্গে সঙ্গে প্রিন্সিপালদের উঠে এসে কন্ডোলেন্স জানা উচিত, সরি সত্যি শুনে খারাপ লাগলো, এই কথাগুলি অটোমেটিক্যালি মুখ দিয়ে বেরিয়ে আসে। কিন্তু সেই প্রিন্সিপাল মহোদয়ের মুখ দিয়ে বেরিয়ে আসেনি, কারণ উনি প্রয়োজন মনে করেনি। কারণ ওই সময়টা আলোচনা গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওনার ওই সময় অনেক কাজ ছিল, অনেক কিছু লোপাট করার মতো ওনার ধান্দা ছিল। যেমন আজকে পুলিশ একটা কথা বলে দিল, ইস্ট বেঙ্গল মোহনবাগান ওদিন যেরকম ঝঞ্ঝাল হতে পারে জানতো আগের থেকে, ওরা সব খবরই পুলিশে জানে, খালি জানতো না ওদিন আরজি করে অ্যাটাক হতে পারে, আর সে অ্যাটাকের পরিমাণটা কি মাপে হতে পারে, কত কিছু ভাঙচুর হতে পারে। ওদের কাছে অনেক তথ্য থাকে, অনেক গোপন খবর থাকে, গোপন সূত্রে খবর থাকে, কিন্তু ওই খবরটা মেনলি থাকে না। সত্যি সত্যি অবাক লাগে যে কি করে প্রশাসনের ইচ্ছা মতো খবর রাখে, ইচ্ছে না হলে সে খবরটা থাকে না।
সত্যি যতবার বলা যায়, যত কিছু বলা যায় ততটাই কম লাগে, ততটাই। যত ভাবি এই নিয়ে ভিডিও করব না, এই নিয়ে কথা বলবো না, চাইলেও নিজেকে আটকে রাখতে পারছি না। হ্যাঁ, প্রতি মুহূর্তে মনে পড়ে, প্রতিটা সেকেন্ড। পোস্টমর্টম রিপোর্ট থেকে, ডায়েরি থেকে শুরু করে প্রতিটি জায়গায় ঘোটালা করে রেখেছে। ডায়েরিতে পুরোপুরি কি আছে, লাস্ট দিন এটা দেখে দিলেই হয়, বললেই হয়। কিছুই বলছে না। কেন বলছে না? কেন এত সান্নাটা? 14 দিনের মধ্যে শুধু একজনকে ধরা হয়েছে, আর সেটা একটা স্কেপগোট। তারপরে এতদিনের তদন্তের পরও কিন্তু বিন্দু মাত্র কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতার হবে কি? মনে হয় না।